রহস্য ও রোমাঞ্চের ঠিকানা ভূত কুঠিরে আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকে শুনবেন লেখক সমীর সরকারের লেখা গল্প তারানাথ তান্ত্রিক ও মায়াপুরীর বিভীষিকা। মনে রাখবেন, আমাদের গল্পগুলো শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবে নিলেই ভালো হবে। বাস্তবের সাথে এর কোনো রকম কোনো মিল নেই, যদিও থেকে থাকে সেটা শুধুমাত্র গল্পের প্লট সৃষ্টির জন্য। আজকের গল্পটিতে থাকছে গা শিউরে ওঠা ভয়ানক পরিণতি আর এক রহস্যময় কাহিনী। তাই গল্পটিকে উপভোগ করতে একদম শেষ পর্যন্ত শুনতে একদম ভুলবেন না। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতগুলি। গল্প শুরু করার আগে সবার কাছে একটি অনুরোধ, আপনারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প তারানাথ তান্ত্রিক ও মায়াপুরীর বিভীষিকা। গল্পের সূত্রধার আমি সুস্মিতা, পরিবেশনায় 62 FPS স্টুডিও এবং পোস্টার ডিজাইনে বৃষ্টি। কিশোরীর সাথে দেখা বৃষ্টির পর। বৃষ্টি শেষ হতেই আমি অফিস থেকে বেরিয়েছি, অমনি সে আমার মুখোমুখি। ভাগ্যিস তোমার সাথে দেখা হয়ে গিয়েছিল বিভূতি। তা এখন কোথায় যাওয়ার আছে নাকি? না হে, ওই বাড়ি ছেড়ে আর কোথায় যাব? তুমি হঠাৎ এইদিকে? কিশোরী একগাল হেসে বলল, আসলে যাইনি তো অনেকদিন ঠাকুরমশাইয়ের ওখানে, কাজেই মনে হলো আজ একবার গেলে কেমন হয়। 2 মাসের কাছাকাছি তো হলো যাওয়া হয় না। যাবে? বৃষ্টি নেই, চারিদিকে ভেজা একটা ভাব হয়েছে। রাস্তার আলোগুলো একটা একটা করে জ্বলতে শুরু করেছে। কিছু পাখি এখনো ঘরে ফিরছে শব্দ করে। সন্ধে নেমে গিয়েছে। আর যখন পৌঁছলাম তারানাথ তান্ত্রিকের বাড়িতে, তখন সন্ধে পেরিয়ে গিয়েছে। চারিদিকে অদ্ভুত রকমের নীরবতা সৃষ্টি হয়েছে। পাশাপাশি বাড়িগুলো থেকে খুব কম শব্দ আসছে। তার চাইতে ঝিঝি ডাকার শব্দটাই বেশি শুনতে পাচ্ছি। দরজার সামনে সাইনবোর্ডটা ভিজে একাকার হয়ে গিয়েছে। তার উপর লেখা কিছুই দেখা যাচ্ছে না এই আধারে, কেবল এখানে যত্ন সহকারে লেখাটা দেখা যাচ্ছে। চারি দরজা খুলে বলল, আসুন কাকাবাবু। ওর হাতে ফুলুরির প্যাকেটটা দিতেই একগাল হেসে বলল, আমি চা করে নিয়ে যাচ্ছি। ভেতরে এসে বসার কিঞ্চিত পরেই এলো চারি। তার পেছনে এসে পৌঁছলেন ঠাকুর মশাই। তার শরীরের রুগ্ন অবস্থা মনে হলো। একটু ক্লান্তি আর অবসাদের ছাপ স্পষ্ট তার চোখে মুখে। বাইরে অঝোরে বৃষ্টি শুরু হয়েছে আবার। খোলা জানালার বাইরে অন্ধকারে তারই খেলা দেখতে বেশ ভালো লাগছে। কখনো ভেসে আসছে শীতল দক্ষিণা বাতাস। 3 পেয়ালা চা আর ফুলুরি সহযোগে মুড়ি মাখানো দিয়ে গেল চারি। ঠাকুরমশাই আমাদের সামনে বসে চায়ে চুমুক দিতেই আমরা একসাথে বলে উঠলাম, আপনার কিছু হয়েছে ঠাকুরমশাই? আপনি এমন রুগ্ন হয়ে গেছেন কেন ঠাকুরমশাই? উনি একটু ক্লান্ত গলায় বললেন, আর বলো না, কদিন থেকেই একটু শরীরটা ম্যাচ ম্যাচ করছে। জ্বরও ছিল, আপাতত একটু সুস্থ আছি। কিশোরী পাসিং শোয়ের প্যাকেটটা এগিয়ে দিল। আপাতত খাবেন না ঠাকুরমশাই, সেরে উঠলে তারপর খাবেন। আরো কিছুক্ষণ গল্প করার পর কিশোরী বলে উঠল, আপনার তো শরীরটা বিশেষ ভালো নেই, তাই আজ বরং উঠি, আর একদিন এসে না হয় গল্প শুনে যাব। আপাতত আমি ঠিক আছি, বুঝলে। তোমরা এলে যে কি আনন্দ লাগে তা আমি বলে বোঝাতে পারবো না। আর জমানো গল্পগুলো তোমাদের না বলতে পারলে আরো আফসোস লাগে। কাজেই গল্প না বললে আমার মধ্যেও একটা কি যেন ফাঁকাই থেকে যায়। আমি হেসে বললাম, আমারও গল্প না শুনে বাড়ি চলে গেলে মনে হতো কি একটা যেন হয়নি। সারাদিন একটা গ্লানি থেকে যেত ঠাকুরমশাই। যাকে আপনার গল্প শুনবো ভেবে মনটা আরো ভালো হয়ে উঠল। বৃষ্টি কখনো বাড়ছে, কখনো বা কমছে।
কখন থামবে কোনো ধারণা নেই। কখনো দূরে কোথাও বাজ পড়ছে। রান্নাঘর থেকে রান্নার সুঘ্রাণ ভেসে আসছে। জানালার বাইরে সেই মায়াময় পরিবেশটা আরও অদ্ভুত লাগছে। কখনো বন্ধ দরজার ওপর বাতাসের ঝাপটা লেগে ক্যাচ ক্যাচ শব্দ করছে। মেঝেতে থাকা লণ্ঠন কখনো কেঁপে উঠছে সেই বাতাসের তোড়ে। কিশোরী আর আমি চুপচাপ গল্পের সঠিক শ্রোতা হবার কারণে একটু পরেই ঠাকুরমশাইয়ের সাথে হারিয়ে যাব পাহাড় জঙ্গলে, কোনো অদ্ভুত কিছু সঙ্গী হয়ে। এই মায়াময় ঘরটা থেকে ঠাকুরমশাইয়ের গল্পে ডিঙি চড়ে পাড়ি জমার কোনো রহস্যময় জগতে। কি অদ্ভুত রকম একটা পরিবেশের সাথে আজ তোমাদের পরিচয় করাবো। এমন একটা দেশ, এমন সব বৈচিত্র্যময় ঘটনা আমায় পাগল করে দিয়েছিল। তার রেশ থেকে গেছে এখনো। বলার সাথে সাথেই চোখের সামনে দেখতে পাই সেই অচিনপুর। গ্রীষ্মের এক দুপুর ছিল। এবার একটু বেশি গরম পড়েছিল। বরাকর নদীর পাড়ে বৃষ্টির হেতু আটকে গেলাম। একটা বট গাছের নিচে দাঁড়িয়ে বৃষ্টির সৌন্দর্য দেখছিলাম। বিকেল পেরিয়ে যেতে বৃষ্টি একটু ধরে এলো। চারিদিকে ব্যাঙের ডাক, মেঘের গর্জন আর ফুরফুরে বাতাস। সেই বাতাসের মতোই ভেসে বেড়ানোর ইচ্ছেটা জেগে উঠল মনে। ব্যাস, বেরিয়ে পড়লাম। তোমরা তো জানোই আমি কোনোদিনও কোনো গন্তব্য ঠিক করে বেরোই না। বেরিয়ে যাই, তারপর কোথায় গিয়ে পৌঁছাবো সেটা ঈশ্বরের হাতেই সমর্পিত করা থাকে। উত্তরের পাহাড়ি অঞ্চলের দিকে চলে গেলাম সেবার। ট্রেন থেকে নেমে মাইলের পর মাইল হেঁটে সামনে দেখতে পাওয়া পাহাড়টা নাগাল ধরেছি। নির্জন পাহাড়ের মুগ্ধতা নিয়ে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ। সামনে সরু সুতোর মতো একটা জলস্রোত নেমে আসছিল পাহাড়ের চড়াই উতরাই ধরে। তার জল ঝর্ণা হয়ে নিচে অনেক গভীরে মিশে যাচ্ছে। সেখান থেকে নদীর বয়ে চলার কেবল শব্দ পাচ্ছি। এতটাই গভীর খাদ আর জঙ্গলে ঢাকা যে নদীর কিঞ্চিত পরিমাণও দেখা সম্ভব হলো না। তবে কোনো কিছু না দেখে তার অবস্থান উপলব্ধি করতে পারার মধ্যেও একটা আলাদা রসস্বাদন করতে পেলাম। ঠিক যেমন ঈশ্বরকে চাক্ষুষ না দেখেও আমরা তার অবস্থান উপলব্ধি করে আনন্দ পাই, তাকে সঙ্গী ভেবে চলতে সাহস পাই, তেমনই লাগলো। তখন বিকেল গড়িয়ে যাচ্ছে। সূর্যের কমলা রংটা তিত্তির করে নেমে আসা জলের ওপর রামধনু সৃষ্টি করছে। কাছে দূরে জঙ্গল থেকে বিভিন্ন রকমের পশু পাখির শব্দ ভেসে আসছে। এমন সময় কানে একটা ঝমঝম শব্দ লাগলো। মনে হলো কোনো নারী বুঝি নুপুর পায়ে হাঁটছে। শব্দটা কোন দিক থেকে আসছে সেটা বুঝতে পারলাম না, তাই চারিদিকে এবার ঘুরে তাকাতে লাগলাম। আর আমার ডান দিকে চলে যাওয়া পাহাড়ি জঙ্গলের রাস্তাটার ওপর দিয়ে একটা 20-21 অতি সুন্দরী মেয়েকে কাঁখে কলসি নিয়ে হেঁটে আসতে দেখলাম। আর তার ভেজা শাড়ি দেখে এটা মনে হলো যে সে সবে স্নান করে ফিরছে। মাথার চুল কাপড় সব ভেজা, কাপড় লেপটে আছে শরীরের সাথে। লম্বা কালো চুল বুকে আর পিঠে চিপকে আছে। হাঁটতে হাঁটতে যেন নুপুরের শব্দ হচ্ছে, তেমনই শব্দ হচ্ছে কলসিতে থাকা জলেরও। আর এই দুই শব্দই নির্জন পাহাড়ের বনকে যেন তন্দ্রাচ্ছন্ন ভাব থেকে জাগিয়ে দিচ্ছে। সামনের কাঁটা ঝোপ থাকার কারণে সে আমায় খেয়াল করেনি, আর সে ভাবতেও পারেনি এই জায়গায় এইভাবে কোনো পুরুষ থাকতে পারে, তাই সতর্ক হয়নি। এবার আমায় হুট করে দেখে জিভ কাটলো। তারপর ভেজা শাড়ির আঁচলটা তাড়াতাড়ি করে ঘোমটা করে নিল। তারপর খুব মিনমিন করে বলে উঠল, আপনাকে দেখে, অর্থাৎ আপনার বেশভূষা দেখে মনে হচ্ছে কোনো সাধক পুরুষ আপনি। আপনি কি
কোনো সাহায্য চাইছেন? না হলে এখানে এবং এই সময় এভাবে কেন? তখনই আমার মাথায় খেলে গেল, সন্ধে তো ঘনিয়ে আসছে, এই সময় কোথায় বা কোনো মন্দির ইত্যাদি খুঁজবো, বরং তার থেকেই জেনে নিতে পারবো, তাই জিজ্ঞেস করলাম। এখানে কোথাও মন্দির আছে? এই সাহায্যটা করলেই হবে। আসলে রাতে মাথা গোজার ঠাঁই হিসাবে একটা জায়গা হতো আর কি। এ একটু মৃদু স্বরে বলে উঠল, এখানে তেমন কোনো বড় মন্দির নেই, কিন্তু আপনি আমাদের গ্রামে থাকতে পারেন। পাশেই আমাদের ছোট্ট একটা গ্রাম আছে, অচিনপুর তার নাম। আপনার সমস্যা না হলে সেখানেই থাকতে পারেন। না না, আমার যে কোনো একটা জায়গা হলেই হলো। আসুন তবে। বলেই সে এগিয়ে যেতে লাগলো। আমিও তার পিছু পিছু এগিয়ে যেতে লাগলাম। দেখি তার গ্রাম কোথায়। আমি মেয়েটার সাথে অচিনপুরের দিকে এগিয়ে যেতে লাগলাম। অনেকটা দূরে যাওয়ার পর একটা বড় তাল গাছের নিচ দিয়ে একটা সরু মেঠো পথের দিকে ঢুকে গেল মেয়েটা। আমিও তার পিছু পিছু যেতে লাগলাম। আবজা আলোয় তাকে দেখতে তেমন না পেলেও তার পায়ের নুপুর আর জলের ছলাৎ ছলাৎ শব্দে আমি তাকে অনুসরণ করতে লাগলাম। আরো কিছু দূর যাবার পর একটা গ্রাম শুরু হলো। পথে ঘাটে দাঁড়িয়ে থাকা ছেলে মেয়েদের দল ওর দিকে তাকিয়ে বলে উঠছে, কি রে হেমা, স্নান হলো না তোর? মৃদু হাসছিল কেবল মেয়েটা। অনেকেই আমাকে দেখে জিজ্ঞেস করে উঠছিল, অতিথি কে হেমা? পরে আলাপ করে আসিস কে? প্রদীপ জ্বলে উঠছিল একটার পর একটা বাড়িতে। গৃহপালিত পশু ঘরে তুলছিল বাড়ির বউয়েরা। কেউ বা ঘোমটা দিয়ে তুলসী তলায় প্রদীপ দিচ্ছে। চারিদিক কি অদ্ভুত পরিবেশ। ঝিঝি ডাকছে মৃদু স্বরে। পাহাড়ের ফাঁক দিয়ে তখনও সূর্যের আবছা লাল আভা কোথাও এসে পড়ছে। একটা কাঠের বাড়ির ভেতরে ঢুকে গেল মেয়েটা। তার সামনের উঠোন গুলঞ্চ দিয়ে পাঁচিল করা। বাঁশের খিড়কি ঠেলে ভেতরে আসতেই দেখি উঠোনে হামাগুড়ি দিয়ে খেলছে দুটো ছোট্ট ছেলে। চাঁদের আবজা আলো এসে পড়ছে উঠোন জুড়ে। তুলসী তলায় জ্বলতে থাকা প্রদীপটা বাতাস লেগে বার দুয়ে কেঁপে উঠল। কোথা থেকে একটা গাছের ডালে পেঁচা ডেকে উঠল। বাচ্চাদের কোলাহল জাগিয়ে রাখছিল নীরব এই মুহূর্তকে। কোথা থেকে যেন সমবেত শিয়ালের চিৎকার ভেসে আসে। রান্নাঘর থেকে একটা বউ বেরিয়ে এলো। কি হয়েছে হেমা? বৌদি, নতুন অতিথি এসেছেন। তুমি এনার জল খাবার দেওয়ার ব্যবস্থা করো, বুঝলে? সারা দিন ঘুরে বেরিয়েছেন উনি ঠাকুর মশাই, কলকাতা থেকে এসেছেন। ওনার বৌদি এসে টুক করে প্রণাম করলো। আপনি বসুন ঠাকুর মশাই, আমি আপনার জন্য খাবার তৈরি করছি। জলের কলসি রান্নাঘরের দিকে রেখে এলো মেয়েটি। বৌদি, তুমি ওনাকে ঘরে নিয়ে যাও, তারপর পুকুরের জলে হাত মুখ ধুয়ে বসতে বলো। আমি একটা ঘরে এসেছি। পাহাড়ের বাড়িগুলো উঁচু বলে দূরের জিনিস অব্দি বেশ চোখে পড়ে। আমি জানালার কাছে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে দেখতে লাগলাম। আর ঠিক তখনই একটা অদ্ভুত দৃশ্য আমার চোখে পড়ল। সাদা রঙের লম্বা পোষণ পরে বাগানের দিকে কেউ যেন হেঁটে আসছে। রাস্তা থেকে সোজা সেই বাড়ির দিকেই ঢুকছে। আমি ভালো করে লক্ষ্য করলাম, কিন্তু চিনতে পারলাম না এই আলো আঁধারিতে। নিচে তো একটু আগেও বাচ্চাগুলো খেলছিল, তারাই বা কোথায় গেল এক নিমেষে। তাকিয়ে দেখি পুরো গ্রাম কেমন শান্ত হয়ে গিয়েছে। ঝিঝি ডেকে চলা বাদে আর কোনো শব্দই নেই। আমি একটু সন্দেহ নিয়ে ঘরের বাইরে বেরিয়ে এলাম। পাশাপাশি ঘরগুলো, তারপর বারান্দা, তারপর বসার জায়গা। আমার ঘরটা থেকে সেখানে আসতে একটু সময় লাগে বইকি। সরু গলির ওপর খুব কম আলো। সামনে বারান্দায় এসে দেখি বারান্দায় বাচ্চারা খেলছে। একপাশে বসে আছে বাচ্চাগুলোর মা, অর্থাৎ মেয়েটি যাকে বৌদি বলে ডাকছে।
মেয়েটি শাড়ি পরিবর্তন করেছে। তার পরনে এখন সবুজ একটা শাড়ি, অল্প ভেজা চুলে একটা কাপড় বাঁধা। আমি তাদের দিকে তাকিয়ে বললাম, এদিকে কেউ এসেছিল? মেয়েটি অবাক হয়ে তাকালো। না তো, কে আসবে? কিন্তু আমার মনে হয় কেউ ছিল, সাদা কোনো পোশাক পরিহিত। মেয়েটি হাসল। হয়তো আপনার চোখের ভ্রম। আসুন, বৌদি খাবার সাজিয়ে রেখেছে। খেতে বসেই আলাপ হলো তাদের সাথে। মেয়েটির নাম হেমাঙ্গিনী, আর তার বৌদি সুরবালা। আমায় খেতে দিয়ে সুরবালা পাশে বসে দেখলো কি লাগবে আর কি না লাগবে। হেমাঙ্গিনী বাড়ির সন্তানদের জন্য খাবার তৈরি করছে। তারা এখন নিজেদের ঘরে পড়াশুনো করছে। একটা জিনিস খটকা লাগতেই বলে উঠলাম, আচ্ছা, আপনাদের বাড়ির আর লোক কোথায়? লোক বলতে? হেমাঙ্গিনী কাজ ফেলে আমার দিকে তাকিয়ে রইল। আমি খেতে খেতে বললাম, মানে কোনো পুরুষ লোক নেই? কাউকেই তো দেখতে পাচ্ছি না। সুরবালা কপালে হাত রেখে বলল, আপাতত ওর দাদা বাড়িতে নেই, কাজের সূত্রে বাইরে আছেন। উনি তো কলকাতায় থাকেন। পুজোর সময় এবার বাড়িতে আসবেন। আর কেউ? না ঠাকুর মশাই, আসলে আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মায়ের মৃত্যু হয়েছে বছর 2 আগেই। একই সাথে প্রায় দুজনের মৃত্যু হয়। আমি আমার স্বামীকে বলেছিলাম বাড়িতে থেকে যেতে, কিন্তু রোজগারও তো করতে হবে, তাই না? আর এদিকে তেমন কাজের সংস্থানও নেই। এদিকে খরচ বেড়েই চলেছে। ভয় লাগলেও কিছু করার নেই তো। হেমাঙ্গিনী কাজ থামিয়ে বলে উঠল, কিন্তু আমার আজকাল একটু বেশি ভয় লাগে। আমি অনুভব করি যে আশেপাশেই কেউ যেন আছে। কারোর উপস্থিতি টের পাই। কেউ যেন রাতে হেঁটে বেড়ায়, কেউ যেন মাঝে মাঝে গুনগুনিয়ে গান গায়। কুয়াশার ডেলার মাঝে কেউ যেন হাঁটতে থাকে। আমি সায় দিয়ে বললাম, আমিও ঠিক এমন কিছুই যেন উপলব্ধি করেছি। এই বাড়ির আশেপাশে তো কিছু আছেই, তবে ভয় নেই। আমি ঠিক কোনো না কোনো প্রতিকার করবই। কিন্তু সুরবালা দুটো লুচি দিয়ে বলল, কিন্তু কি ঠাকুর মশাই? আমি মাথা নত করে বললাম, এই বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই। আমার যেন কেমন একটা লাগছে এই বাড়িতে থাকতে। কেউ যদি খারাপ নজরে দেখে, আমার মনে হয় আমার অন্য কোথাও থাকা উচিত। না হলে এটাকে গ্রামের লোক ভালো নজরে দেখবে না। সুরবালা, তোমার স্বামীও কিন্তু খারাপই ভাববেন। হেমাঙ্গিনী করুণ কণ্ঠে বলে উঠল, কিন্তু আর যে কোনো উপায় নেই ঠাকুর মশাই। এখানে তো কোনো মন্দির নেই যে আপনি থাকতে পারেন। সুরবালা মৃদু হেসে বলল, আমার স্বামীর মানসিকতা এমন ধরনের নয়, আর উনি আমায় বিশ্বাস করেন। আমি তার অর্ধাঙ্গিনী। দুজন দুজনকে খুব ভালো বুঝি আর জানিও। আর আপনার ওপরেও আমাদের কোনো সন্দেহ নেই ঠাকুর মশাই। আমি কাচুমাচু করে বললাম, আমি তোমাদের সমস্যার সমাধান করব ঠিকই, কিন্তু মন্দির বাদেও যদি অন্য কোনো বাড়িতে থাকার ব্যবস্থা হতো তবে তো ভালোই হতো। এবার একটু হাসলো সুরবালা। তবে তো আপনাকে পাহাড়ের এই গ্রামটা ছেড়ে চলে যেতে হবে। অর্থাৎ? অর্থাৎ আর কিছুই না। এই গোটা গ্রামে খুব কম পুরুষ মানুষ আছে। কেন? এক সময় ছিল, বেশিরভাগ পুরুষ কাজের সূত্রে বাইরে আছে। তা ঠাকুর মশাই, আপনার আর কোনো উপায় নেই, এখানেই থেকে যেতে হবে। আর কেউ কিছু বলবেও না এটা নিয়ে। সবারই তো একই সমস্যা। আর জানেনই তো, গোটা গ্রামে কিছু সমস্যা দেখা দিয়েছে। কি সমস্যা? আজ বরং আপনি বিশ্রাম করুন, কাল শুনবেন। আজ রাতও অনেক হয়েছে। রাতে এইসব বলতে আমার ভয় করছে। আমার ঘরের দিকে গেলাম একটু। কেবলই মনে হলো ঘরের ভেতরে কেউ যেন ফিসফাস করে গল্প করছে। বাচ্চাগুলো বুঝি ওই ঘরেই ঢুকে গেছে। তাড়াতাড়ি ঘরের ভেতরে আসলাম, কিন্তু না, ঘরে কাউকে দেখতে পেলাম না। জানালা দিয়ে খুব জোরে বাতাস আসছে। তার সামনে দাঁড়িয়ে দেখি বাইরে আঁধার ভেদ করে কড়কড় করে শব্দ হচ্ছে। জোরে বাতাস উঠেছে,
ঝড় উঠতে পারে হয়তো। এমন সুরে হেমাঙ্গিনী কিছু গান করছে, গানটা বুঝতে পারলাম না। ঝড়ের আগমন বার্তার দাপটে সেটা মিশে যেতে লাগলো বাতাসে। হেমাঙ্গিনী কোথায় কোথায় দাঁড়িয়ে বা গান করছে? দরজার বাইরে বেরিয়ে এলাম। এসে দেখি সরু গলির আবজা আলোয় মেঝেতে ঝুঁকেও কিছু একটা করছে। কি করছো হেমাঙ্গিনী? আমার কথা শুনেই ও চমকে উঠল, তারপর আমার দিকে ভিড়ে তাকালো। দেখলাম ওর হাতে লণ্ঠন আর কেরোসিনের পাত্র। এই তো কেরোসিন ভরে রাখছি। দেখছেন না ঠাকুর মশাই, কেমন কেমন ঝড় উঠবে বলে মনে হচ্ছে। আচ্ছা শুনুন। কি? কোনো একটা গাছের ডালে খুব কর্কশ সুরে পেঁচা ডেকে উঠল। আমরা ওই ঘরে থাকি বলেই আঙুল দেখিয়েও একটা ঘরের দিকে ইঙ্গিত করলো। রাতে কোনো দরকার পড়লে সংকোচ না করে ডেকে নেবেন। পুরুষ মানুষ নেই, কিন্তু আমাদেরও দায়িত্ব আছে। অতিথিকে কোনো রকম সমস্যার মধ্যে পড়তে দেওয়া হয় না। আমরা পাহাড়ি মেয়ে, সব প্রতিকূল পরিবেশেই লড়াই করতে পারি। করতে করতে শিখে গেছি লড়াই করে বাঁচতে। এমন মিহি সুরে কেউ গান গাইছে। রাত অনেক, আমি জেগে বসে একটা পুঁথি পড়ছিলাম। বাইরে ঝড় ততক্ষণে শান্ত হয়ে গিয়েছে, বৃষ্টিও হয়েছিল একটু। পাহাড়ের বন জঙ্গল কেঁপে কেঁপে উঠেছিল বাতাসের দাপটে। বাজ যেন ফালা ফালা করে দিচ্ছিল পুরো পৃথিবীকে। এই নির্জন এলাকায় খুব অদ্ভুত লাগলো ঝড় বৃষ্টির সময়। মাত্র একটা পাড়ার কয়েকটা বাড়ি থেকে আর কোনো বাড়ি চোখে পড়েনি। চারিদিকে শুধু আকাশ সমান পাহাড়, তার মাঝে এমন ঝড় বৃষ্টি অন্যরকম একটা পরিবেশের সৃষ্টি করেছিল। পুঁথি রেখে উঠে বসলাম। বাইরে থেকে সেই মিহি সুরটা আবার ভেসে আসছে। দরজায় হাত দিলাম। ঠিক তখনই কিছুটা দূর থেকে একটা করুণ সুরে চিৎকার চারিদিক থামিয়ে দিল। তার গভীরতা এতটাই যে বুকে রক্ত জল করে দিয়েছিল মুহূর্তের জন্য। আমি দরজা খুললাম। বাইরে জোছনা ভাসছে, ভেজা পরিবেশের ওপর চাঁদের আলো বেশ ঝিকঝিক করছে। কিছুক্ষণ আগেই থেমে থাকা ঝিঁঝি আবার ডাকতে শুরু করেছে। আকাশ এখন বেশ পরিষ্কার, শীত করছে। পরিষ্কার আকাশ জুড়ে কিছু কালো মেঘ ভাসতে দেখা যাচ্ছে। কান্নার শব্দটা আর নেই। লতবায়ে বারান্দায় এসে দাঁড়ালাম। মনে হলো পথের ওপর সাদা কোনো ছায়া হেঁটে বেড়াচ্ছে। দপ করে কাছে থাকা লণ্ঠনটা নিভে গেল। ঠাকুরমশাই, আপনি? কণ্ঠটা পেছনের আধার থেকে আচমকা হতেই আমি চমকে উঠলাম। পরক্ষণে বুঝতে পারলাম এটা তো হেমাঙ্গিনী। সে আমার সামনে এসে দাঁড়ালো। এখানে এখন আলো নেই, চাঁদের খুব মিহি আলোয় ওকে দেখতে পাচ্ছি। ও লম্বা চুল কাঁধে ছড়ানো, গভীর কালো দুটি চোখ বেশ জল জল করছে। নাকের ওপরে থাকা ছোট্ট পাথরের নাক চাবি চিকচিক করছে চাঁদের আলো পড়ে। বেশ শীতল জায়গাটা। ওখানে ওখানে কাউকে দেখলাম বলে মনে হলো। আমার কথার কোনো প্রভাব যেন পড়ল না হেমার ওপর। একটু শান্ত থেকে ক্লান্ত স্বরেই সে বলে উঠল, বৌদি রোজ দাদার জন্য অপেক্ষা করে। আমি বৌদিকে কাঁদতে দেখি, অথচ রোজগার ছাড়া জীবন অচল। কি কঠিন পরিস্থিতি, তাই না? তাকিয়ে দেখি সামনের রাস্তায় কেউ নেই। সাদা ছায়ার মতো লোকগুলো কোথাও আর দেখতে পেলাম না। জানেন ঠাকুরমশাই, বাবা মায়ের মৃত্যুর সময়ও দাদা ছিল না। চিঠি পেয়ে দাদা যখন এলো তখন অনেক দেরি হয়ে গিয়েছে। বাবা মা শেষবারের মতো দাদার হাতে এক ফোঁটা জলের জন্য হাপিত্তেশ করেই মরে গেলেন। ওর কথাগুলো শুনে আমার খুবই কষ্ট হচ্ছে। ওর করুণ কণ্ঠের গভীরতা আরো বেশি করে সেই কষ্টগুলোকে উপলব্ধি করতে সাহায্য করছে।
রোজগারের তাগিদে পুরুষ মানুষকে কত কিছুই না ত্যাগ করে জীবন কাটাতে হয়। জানেন ঠাকুরমশাই, দাদার সঙ্গে অনেক দিন আমাদের কোনো যোগাযোগ নেই। কোনো এক অতলে দাদা যেন বিচ্ছিন্ন হয়ে হারিয়ে গেছে। ওর কথা শেষ হবার আগেই আমি বাগানের একটা দিকে তাকিয়ে চমকে উঠলাম। মনে হচ্ছে দোলনায় বসে কেউ দুলছে। সেই সাদা লম্বা পোশাক তার শরীরে, খুব কম আলোয় তার লম্বা চুল চোখে পড়ছে। দোলনা একবার সামনের দিকে আর একবার পেছনের দিকে দুলছে। হেমা, হেমা, তুমি কি দেখতে পাচ্ছ কি ওখানে দুলছে? দেখো। হেমাঙ্গিনী শুনতে পেল না। এ বলে যেতে লাগলো, গ্রামের প্রত্যেক বাড়িতে একই অপেক্ষা। এত অপেক্ষা আর ভালো লাগে না। কত লোক ওই আকাশের তারা হয়ে গেল, কিন্তু অপেক্ষা আর শেষ হলো না। আমি ফের একটু জোরেই বলে উঠলাম, হেমা, হেমা, ওইদিকে দেখো। হেমা কথা থামিয়ে আমার দিকে তাকালো। কোন দিকে? কি তাকাবো? আমি ফের বাগানের সেই দিকটা আঙুল দেখিয়ে দিলাম, কিন্তু আমি তো ওখানে আর কাউকেই দেখতে পেলাম না। পরদিন সকালে খাবার খেয়ে হেমাঙ্গিনীর সাথে বেরোলাম। আমি কাল যে ঝর্ণার কেবল শব্দ পেয়েছি, কিন্তু অগভীর খাদ বলে সেটা দেখতে পাইনি। আর সেটাই নাকি দেখাবে হেমা আমাকে। আগের দিনে সেই একই জায়গায় এসে পৌঁছালাম। তারপর হেমা হাসল। অনেক খারাপ পথ, চলতে পারবেন কি? আমি তার হাসিতে যোগ দিলাম। কেন পারবো না? আমার তন্ত্রবিদ্যায় অর্জন করার জন্য অনেক দুর্গম পথ পাড়ি দিয়েছি। কত যে অভিজ্ঞতা, তার হিসেবে আমিও দিতে পারবো না। কাজেই আমার ঢালু, খাড়া কিংবা চড়া সব পথেই আমি অভ্যস্ত। হেসে এগিয়ে যেতে লাগলো। সামনের দিকে সত্যি অনেক খাড়া হয়ে নেমেছে। ধরার জন্য দুদিকে বাঁশের কঞ্চি লাগানো আছে। আমি ধরে ধরে নামতে লাগলাম। কাল এই পথ দিয়েই স্নান সেরে কলসি ভরে জল নিয়ে ফিরছিল হেমা। দুদিকে ঝোপ জঙ্গল বেড়েই যেতে লাগলো। মনে হলো যেন পাতাল লোকে কোনো গুহা দিয়ে ক্রমশ যেতে থাকছি। আমার আগে আগে চলছে হেমা। এখনো সে গুনগুন করে কিছু একটা গাইছে। কিছুটা যাওয়ার পর একটা ঢালু জমি পড়ল। হেমা হাসলো। আমাদের এখানে গ্রামের সকলেই স্নান করতে আসে ঠাকুরমশাই। ঝরঝরে শীতল জল, শীতল, শরীর একেবারে শীতল করে দেয়। সত্যি তাই। পড়তে থাকা ঝর্ণার জল দেখে মনটা শান্ত হয়ে গেল। অনেকটা ওপর থেকে সরু রেখার মতো নিচে পড়ছে, তারপর সরু একটা নদীর সৃষ্টি করেছে। হেমা এদিক সেদিক তাকিয়ে বলল, আমি কিছু শাক নিয়ে আসি, বেশ আপনি বরং একটু ঘুরে দেখুন ঠাকুরমশাই। বলেই হেমা একদিকে চলে গেল। আমি জলের কাছে গেলাম, তার শীতল স্পর্শ অনুভব করলাম। ঠিক তখনই খুব চাপা কান্নার শব্দটা আমার কানে এলো। জলের দিকে তাকিয়ে চোখ বিস্ফোরিত হলো। একটা মৃতদেহ ভাসছে জলের ওপরে। একটা মহিলার মৃতদেহ। তার ফুলে ফেঁপে ওঠা বিবর্ণ শরীরটা জলের ওপর বিশ্রীভাবে ভেসে আছে। মাথার এলোমেলো চুলগুলো ভিজে লেপ্টে আছে সারা শরীরে। আমার সমস্ত শরীরে শিহরণ খেলে গেল। ঠিক তখনই দেখলাম বুঝে থাকা চোখ দুটো মিলে গেল। অজান্তেই পা দুই পিছিয়ে এলাম। কি হচ্ছে এইসব আমার সাথে? কাকে দেখতে পাচ্ছি আমি বারংবার? ঘেমে উঠেছি। শীতল পরিবেশের মধ্যেও শরীর জুড়ে ঘাম ঝরছে। ঠাকুরমশাই চলুন, আমার হয়ে গেছে। পেছন থেকে কথাটা কানে আসতেই সামনে দেখি জলের ওপর আর কিছুই নেই। মৃতদেহ গেল কোথায় হঠাৎ করে? বুঝতে আর বাকি রইল না। আমি আসার পর থেকেই যাকে দেখে চলেছি বারবার, এ আসলে আমায় নানাভাবে ভয় দেখিয়ে যাচ্ছে, কিংবা আমায় নজরে নজরে রাখছে। কিন্তু কেন? এই সব প্রশ্নের উত্তর আমায় বের করতেই হবে। নাকি
সে সেই অশুভ শক্তি যে আমাদের পরিবারের ওপর কালো ছায়া হয়ে আছে, আর সে কিছুতেই চায় না আমি হেমাদের সাহায্য করি। কি হলো ঠাকুর মশাই, কি ভাবছেন? কিছু না, চলো। এই বলেই আমি এগোলাম ওর সাথে। ওর হাতে রাশি রাশি পাহাড়ি শাক সবজি। হেমাঙ্গিনী মেঝেতে বসে বলল, কি ভাবলেন ঠাকুর মশাই? খাওয়ার পর বারান্দার আসনে বসে হুকো টানছিলাম আর গ্রামের বাড়িগুলোর দিকে তাকিয়েছিলাম। তখনই হেমাঙ্গিনী এসে ঢুকলো পান চিবোতে চিবোতে। বাড়িগুলো বেশ শান্ত, দেখে মনে হয় যেন কতদিন তার ওপর কোনো মেরামতি হয়নি। ঝড় জল লেগে কেমন পড়ে যাওয়ার জোগাড়। গাছপালার জঙ্গল উঠোন অবধি উঠে গিয়েছে। লোকগুলো অবধি আজ কেমন অদ্ভুতই লাগছে, কেমন যেন ভাবুক সব। লোক বলতে তো স্ত্রী লোক, কোনো পুরুষ নেই কোথাও। স্ত্রী লোকেরা সারা গ্রাম জুড়ে, তারাই সমস্ত কাজবাজ করছে। প্রত্যেকের বাড়ির পুরুষ কাজের সূত্রে নাকি দূরে আছে। এই ঝর্ণার জলে সমস্ত কাজ করে, তারই জল পান করে। কি একটা পাখি কেমন অদ্ভুত সুরে ডেকে চলেছে উঠোনের পাশে কমলা লেবু গাছটার ডালে বসে। ঝিমিয়ে আসা দুপুরে কোলাহল খুবই কম। আপনি আপনি কি খুব চিন্তিত? হেমার কণ্ঠে আমার খেয়াল হলো ও কিছু জিজ্ঞেস করছে। আমি ধ্যানভঙ্গ হয়ে বললাম, হ্যাঁ হ্যাঁ, ভাবছি। আমি উপলব্ধি করতে পারছি যে কোনো একটা কালো অদৃশ্য ছায়া ঘুরছে এই বাড়ি জুড়ে। এই বাড়ি জুড়ে না ঠাকুর মশাই, সারা গ্রাম জুড়ে। কথাটা বলতে বলতে ওখানে এসে পৌঁছালো সুরবালা। ওর সাথে এক স্ত্রীলোকও আসছে। তার পরনে খয়েরি রঙের শাড়ি, মুখের অর্ধেক প্রায় ঘোমটায় ঢাকা। যেটুকু চোখে পড়ে মনে হচ্ছে সে খুব ভয়ই আছে। নড়ে চড়ে বসে বললাম, কে সে? তাকে পাশে নিয়ে বসলো সুরবালা। গ্রামেরই এক মহিলা, সেও কাল রাতে অদ্ভুত কিছুর শিকার হয়েছে। কেমন অদ্ভুত? মহিলা বলতে শুরু করলো তার ঘটনা। মহিলার নাম রুকমা। রুকমা কাল স্বামীর জন্য ব্রত করেছিল। তারপর সন্ধে হতেই নিয়ম অনুসারে খেয়েছিল। সারাদিন না খাওয়ার পর সন্ধেবেলা পেটে কিছু পড়ার পরই দু চোখ জুড়ে নেমে এসেছিল ঘুম, শান্তির ঘুম। সন্তান বলতে ছোট একটা মেয়ে আর একটা 10 বছরের ছেলে। তারা দুজনে ঘরে খেলছিল। রুকমা পাশের ঘরে গিয়ে বিশ্রাম নেওয়ার জন্য মেঝেতে পাটি বিছিয়ে শুয়ে পড়ে। সম্মুখে জ্বলছিল একটা হ্যারিকেন। বাইরে খুব নীরব। এইসব ভেদ করে তার দুই সন্তানের হাসাহাসি আর খেলার শব্দ কানে আসছে। রুকমা কখন যেন ঘুমিয়ে গিয়েছিল। ঘুমের ঘোরে সে তার স্বামীকে দেখতে পায়। আকাশ ছিল ধূসর, কি বাতাস চারিদিকে। রুকমা স্বামীর হাতটা ধরে বলেছিল, তোমায় অনেক দিন দেখি না, কবে আসবে তুমি? আকাশে ধূসর রঙে স্বামীকে বড্ড ফ্যাকাশে দেখে এবার সে। সব কেমন যেন আবঝা। মাঝ আকাশে একটা চিল ডেকে ডেকে উঠছে। তার তীক্ষ্ণ চোখ যেন শিকার খুঁজছে। ঠিক তখনই তার মনে হলো সে যে খুব শীতল হয়ে কোথাও দাঁড়িয়ে আছে। চারিদিক বড্ড নীরব, কোথাও যেন কেউ নেই, কোথাও কিছুই নেই। একটা পেঁচা ডাকছে বুঝি কোথাও থেকে, কি ভয়ঙ্কর তার স্বর। মনে হলো কেউ যেন তার মুখের দিকে তাকিয়ে আছে নিবিড় ভাবে। ওর মুখের ওপর তার শান্ত শীতল নিঃশ্বাস পড়ছে। সারা শরীর অবশ হয়ে উঠছে তার। কে কোথায় আছে সে? খুব জোরালো ফিস ফিস কণ্ঠে শুনতে পাচ্ছে কেউ যেন কিছু গোপন ব্যাপারে গল্প করছে। রুকমা সারা শরীর ঘেমে উঠছিল। চোখ মেলে তাকাতেই পারছে না অনেক চেষ্টা করেও। কেবল মনে হতে লাগলো অদৃশ্য কোনো শক্তি তাকে তার নিয়মে চালিত করছে। গলা দিয়েও কোনো শব্দ করতে পারছে না। পাশের ঘরে বাচ্চাদের থেকে কোনো রকম আওয়াজও শুনতে পাচ্ছে না। এতে আরো বেশি করে মনের ভেতরে শঙ্কার সৃষ্টি হচ্ছে।
এবার মনে হচ্ছে কেউ যেন চাপা সুরে হাসছে। একটা সময়ের পর রুকমা চোখ মেলে তাকাতে পারল, আর তাকাতেই সামনে কিছু দেখে ভয় চিৎকার করে উঠল। দেখলো কেউ যেন হেঁটে চলেছে ওর ঘরের দরজা দিয়ে। তার পরনে সাদা পোশাক, তার লম্বা চুল পেছনে ঝুলে আছে। ওর চিৎকারে মুখ ঘুরে তাকালো সে, আর তখনই রুকমা আরো বেশি ভয় পেল, কারণ সেই মুখটার কারণ নয়, ওর নিজের মুখ। ওই বিভৎস শরীরের সাথে নিজের অবয়ব দেখে আঁতকে ওঠে রুকমা। সেই বিভৎস চেহারা ওর দিকে তাকিয়ে থাকে। রুকমার মতো সেই দুটো চোখ, কিন্তু সেগুলো বিবর্ণ আর ফ্যাকাশে। তার মুখটা আরো বেশি ফ্যাকাশে। কি বিকট চোখে তাকিয়ে আছে ওর দিকে। চিৎকার করার আর কোনো শক্তি রইল না রুকমার। তারপর সব অদৃশ্য। বাইরে এসেও কাউকে দেখতে পায় না ও। সন্তানদের ঘরে গিয়ে দেখলো ওরা ঘুমিয়ে পড়েছে খেলতে খেলতে। সেই নিভে আসা লণ্ঠনের আলোয় দুজনের হাতের দিকে তাকিয়ে থমকে গেল রুকমা। দেখলো দুজনের হাতে তাজা রক্ত। পাশের ঘরের দিকে ছুটে গেল বালতি করে জল নিয়ে আসার জন্য, আর এসে দেখলো ওদের হাতে কিছুই নেই। রুকমা নিজের মাথায় চাটি মারল। ধুর, সেই দৃশ্য দেখার পর নিশ্চিত এটা কাল্পনিক ছিল। বলেই ফিরে যাবে, অমনি ফের দেখলো সন্তানদের হাতে আবার সেই রক্ত। সেই রক্ত লেগে আছে তাদের ঠোঁটের নিচে। জিভ দিয়ে তারা ঘুমের চোখেই সেই রক্ত মুছে নিয়ে মুখে পুড়ে নিচ্ছে, যেন পরম তৃপ্তি ভরে তারা সেগুলো খাচ্ছে। রুক, রুক, এই! ঠিক তখনই দরজায় গিয়ে দাঁড়ায় পাশের বাড়ির কাকি মণি দেবী। চমকে উঠেছিল রুকমা। তারপর সন্তানদের দিকে তাকিয়ে রক্তের কোনো দাগই দেখতে পায় না। কি কি হয়েছে রুক? এমন এমন কেন করছিস মা? কি হয়েছে? কাকির কথায় সম্বিত ফিরে পায় রুকমা। রুকমার এই ঘটনা বলা শেষ হতে না হতেই আরো কিছু মহিলা এসে ভিড় করে। তাদের কোলাহল রাস্তা থেকে শোনা যাচ্ছিল। শুনেছি ঠাকুরমশাই অনেক কিছু পারেন। হ্যাঁ রে, আরে আমরাও তো তাই এসেছি। দেখি উনি কোনো বিহিত করতে পারেন কিনা। হেমা বলছিল উনি নাকি বলেছেন সমস্যা শেষ না করে উনি যাবেন না। চলো না গিয়েই দেখি। কতদিন আমরা কোনো তান্ত্রিক ওঝা দেখিনি যে তাকে অনুরোধ করব এইসব মিটিয়ে দেবার জন্য। যাক, অবশেষে ঠাকুরের দয়া হয়েছে। অন্তত বিশ্বাস নিয়ে তার সামনে তো দাঁড়াই। কাছে আসতেই বুঝতে পারলাম তাদের সবাই প্রায় এতদিন ধরে অল্প অল্প কিছু অদ্ভুত জিনিস দেখেছে, আর যেগুলোকে ভ্রম বলে চালিয়ে দিয়েছে। কিন্তু দুদিন ধরে যেসব ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হয়ে চলেছে, তাতে তাদের বিশ্বাস এই যে এইসব কল্পনা নয়, তাদের সাথে সত্যি কিছু ঘটছে। আর অনেকেই নিজেদের চেহারাকেও দেখছে বিভৎস ভাবে, ঠিক যেভাবে রুকমা দেখেছে সেভাবেই। তাদের ভীত কণ্ঠ আমায় বিচলিত করে দিল। একজন দুজন নয়, সারা গ্রামটা বিপদে পড়েছে। খুব তাড়াতাড়ি কোনো উপায় না পেলেই হবে না, হাতে খুব কম সময়। আমি তাদের সবার কাছে মন্ত্রপুত ধাগা দিলাম। এগুলো ঘরের সামনে রাখবে, যেটা ভেদ করে সেই ভয়ঙ্কর আত্মারা কিছুতেই তোমাদের কাছে অবধি পৌঁছাতে পারবে না। সবাই চলে যেতেই বাড়ির পেছনের বারান্দার নিচে এসে বসলাম। বাগানের দু একটা গাছের ডাল লেগে আছে বারান্দায়, তার পাশেই বসার জায়গাটা। বিভিন্ন কথা আমায় ভাবাচ্ছে। খুব অদ্ভুত একটা শক্তি, যে প্রত্যেকের রূপ নকল করে তাকে শঙ্কায় ফেলছে। কিন্তু কি চায় ও? আর এইভাবে করে তারই বা কি লাভ? এখনো অবধি যদি কেউ বিপদে না পড়ে থাকে, তবে তার ইচ্ছেটাই বা কি? স্রেফ কি ভয় দেখানো, নাকি এর পেছনে আরো কোনো বড় কারণ রয়েছে? যদি থাকেই তবে কি সেটা? কি অদ্ভুত, তাই না? দেখি হেমা এসে দাঁড়িয়েছে পেছনে। ও মাথার দুদিকে দুটো বিনুনি করে
বুকের ওপর রেখেছে, মুখে আলতো হাসি। কি অদ্ভুত সব ঘটনা যে ঘটছে। এই যে দিনের বেলায় ঘুরছি ফিরছি, রাত হলেই হঠাৎ কেমন ভয় করতে শুরু হয়। মনে হয় এ যেন গেলাম, কেউ এলো। ভয় নেই, আমি আছি, কেউ কিচ্ছু করতে পারবে না। রাত হলো, সেদিন শীত আরো গাঢ় হয়ে পড়তে শুরু করলো। চারিদিকে ঘন কুয়াশা, খুব কাছের জিনিস বাদে কয়েক হাত দূরে জিনিস কেউ দেখতে পাওয়া যাচ্ছে না। রাত হলো অথচ আমার চোখে ঘুম এলো না। আমি বারান্দায় পায়চারি করতে শুরু করলাম। উঠোনে ডেলা ডেলা কুয়াশা, দূরে গ্রামের দিক থেকে কুকুরের সতর্ক একটা চাপা কণ্ঠ ভেসে আসছে। হাঁটতে শুরু করলাম, হাঁটা বলতে পায়চারি। মাথাটা এত ভার হয়ে আছে যে কিছুতেই শান্ত হয়ে ঘুমোতে যেতে পারছি না। এমন সময় কাছে থাকা লণ্ঠনটা নিভে গেল। জোছনার আলো মাখা কুয়াশার দিকে তাকাতেই আবারও বুকের রক্ত জল হয়ে উঠল। তাকিয়ে দেখি সামনে একজন দাঁড়িয়ে আছে। কুয়াশার মাঝে তাকে অদ্ভুত লাগছে দেখতে। সাদা একটা শাড়ি, তার আঁচল ওই মাথার লম্বা চুলের সাথে বাতাসে ভাসছে। আমার উল্টো দিকে করে দাঁড়িয়েছে বলে আমি তার মুখ দেখতে পাচ্ছি না। এবার সে হাঁটতে শুরু করলো। কোথায় একটা গাছের ডালে কোনো বড় পাখি ডানা ঝাপটালো। ঠিক তখনই দূরে একটা কুকুর লম্বা সুরে ডেকে উঠল। দূরে থাকা লণ্ঠন দপদপ করে উঠল দুবার, নিভে যাওয়ার আগে যেন সংকেত দিচ্ছে। আমি সেই নারীর পিছু নিতে লাগলাম। আমায় জানতেই হবে কি চায় সে, কেন এইভাবে সে বিভ্রান্ত করছে গ্রামের মহিলাদের। এমনি এই গ্রামে পুরুষ নেই, তার উপর যদি এইসব হতে থাকে তো পাহাড়ের এই জঙ্গলে ঘেরা গ্রামে মহিলারাও আর থাকবে কিভাবে? সে খুব শান্ত পায়ে এগিয়ে চলেছে, আমিও তার পেছনে চলেছি। কেমন নেশাতুর হয়ে যেন হেঁটে চলেছি, যেন আমি নিজের ইচ্ছেতেই হাঁটছি না। ঠিক তার থেকে হাত চারেক দূরত্ব নিয়ে হাঁটছি আর হেঁটেই চলেছি। অনেকটা যাবার পর জঙ্গল আরো গাঢ় হলো। চাঁদের আলোয় সবকিছু স্পষ্ট দেখা না গেলেও বোঝা যাচ্ছে বেশ। ঘন বনের ভেতর দিয়ে তার সাথে অনেকটা এগিয়ে এসেছিলাম। তৎক্ষণাৎ মনে হলো অনেকগুলো কথা বলার সুর একত্রিত হয়ে যেন কেউ কোনো গুরুত্বপূর্ণ আলোচনা করছে। সেদিকে তাকাতেই দেখি কতগুলো সাদা পোশাক পরিহিত মানুষজন রাতের এই আঁধারে একত্রিত হয়ে ব্যস্ত নিজেদের মধ্যেই। আমার পা যেন আর কিছুতেই চলছে না। আমি যার সাথে এলাম তার কোনো উপস্থিতি আর টের পেলাম না। ঠিক তখনই মনে হলো আমার এখানে আসাটা ওদের নজরে পড়েছে। তারা প্রত্যেকেই থেমে গেছে। রাতটা হঠাৎ করেই আরো বেশি নিস্তব্ধ হয়ে উঠল। কেউ কোথাও নেই যেন। আর ওই দাঁড়িয়ে থাকা মহিলাদের এই পরিবেশে আরো অদ্ভুত লাগছে। কেউ নড়ছে না, কেমন নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন নিবিড় ভাবে আমায় দেখে চলেছে। অনেকক্ষণ পর আমার শুকনো গলা যেন নিজের অবস্থা ফিরে পেয়েছে। অনেক কষ্ট করে কিছু বলতে যাব, ঠিক এমন সময় সামনের সেই ভিড়ে দাঁড়িয়ে থাকা একটা মহিলার মাথা খসে পড়ে গেল তার ধর থেকে, আর সেটা খসে গিয়ে গড়িয়ে আমার দিকেই আসতে লাগলো। আমি কয়েক পা পিছিয়ে গেলাম, আর তাও সেটা ঠিক আমার পায়ের কাছে এসেই থামলো। মাথাটা দাঁড়িয়ে আছে, তার লম্বা চুল ছড়িয়ে আছে ঘাসে, চোখ দুটো বন্ধ ছিল। এবার চাঁদের আলোয় স্পষ্ট দেখলাম সেই দুটো চোখ হঠাৎই মেলে তাকালো। কি অদ্ভুত সেই শীতল দৃষ্টি! আমায় যেন কোনো এক শক্তিতে সে আটকে রেখেছে। আর ঠিক সেই মুহূর্তে সেই ভিড় থেকে কাউকে বলতে শুনলাম, ওকে মৃতদের ভিড়ে ও কি করছে? আমি হাঁটতে শুরু করলাম, মনে মনে মন্ত্র পড়তে লাগলাম।
নিজের ভেতরে থাকা সমস্ত সাহস আর শক্তিকে একত্রিত করে আজকে নিজেকে সাহসী করে রেখে দিলাম। সামনের দিকে এগিয়ে যেতেই সব দিক কেমন মুহূর্তে ফাঁকা হয়ে উঠল। ঘাসের ওপরে থাকা মাথার খুলিটা অবধিও নেই। এক নিমিষে সবটা কেমন যেন শূন্য হয়ে উঠেছে। মাথার ওপর চাঁদটা বারবার মেঘের আড়ালে ঢুকে পড়ছে। অচেনা এক রাত চড়া পাখি কেমন অদ্ভুত সুরে ডেকে চলেছে, ঠাকুর মশাই, ঠাকুর মশাই। সেই আবঝাল ও আঁধারিতে কেউ আমার নাম ধরে ডেকে উঠল। আমি চারিদিকে খুব ভালো করে লক্ষ্য করেও কাউকে দেখতে পেলাম না। ঠিক তখনই খুব কাছে কুয়াশার ঠেলার মাঝে এই নারী মূর্তিকে দেখতে পেলাম। তার মুখটা এবার আমার দিকে ঘোরানো। আমি কাছে এগিয়ে গেলাম। কে? দমকা বাতাসে তার চুল আর আঁচল ভাসছে। চাঁদের মৃদু আলোয় বেশ স্পষ্ট তাকে দেখতে পেলাম। আর দেখতে পেয়েই আমি চমকে উঠলাম। হেমাঙ্গিনী, তুমি তুমি আমায় ঘর থেকে এত দূরে নিয়ে এলে কেন? হ্যাঁ, এ আমার কথার কোনো উত্তর করলো না। তার চোখ মুখ দেখে মনে হলো সে আমার কোনো কথাই শুনতে পায়নি হয়তো। এবার সে ফ্যাকাশে কণ্ঠে বলে উঠল, এই মৃতদের মাঝে কি করছেন ঠাকুর মশাই? এই মৃতদের মাঝে কি করছেন? তারপর আচমকা আমার কাঁধে হাত পেলাম। কোথা থেকে একটা ঝড় শুরু হলো। আপাতত এই ঝড়ের থেকে নিজেকে রক্ষা করতে হবে। মরি মরি করে দৌড় দিলাম হেমাঙ্গিনীর বাড়ির দিকে। এর বাইরে আর কিছুই ভাবতে পারছি না এই মুহূর্তে। হাঁপাতে হাঁপাতে যখন বারান্দায় এসে দাঁড়িয়েছি তখন হতবাক হয়ে দেখলাম আমার সম্মুখে লণ্ঠন হাতে দাঁড়িয়ে আছে সুরবালা আর হেমাঙ্গিনী নিজে। আমার ওইভাবে দেখে হেমাঙ্গিনী আগে এগিয়ে এলো। হঠাৎ দেখি আপনি কোথাও নেই, চিন্তায় পড়ে গিয়েছিলাম, তাই দুজনেই এদিক সেদিক খুঁজে বেরিয়েছি। কোথায় ছিলেন আপনি? ঝড় শুরু হয়ে গেল। আমি কিছু উত্তর করতে পারলাম না। সুরবালা অবাক হয়ে বলল, এমন করে কোথা থেকে ছুটে এলেন? মনে হচ্ছে খারাপ কিছু দেখেছেন। কোনো সমস্যা হয়েছে নাকি ঠাকুর মশাই? বিছানায় শুয়ে আবারও একটা কথাই ভাবতে লাগলাম। এই অন্যের রূপ নিয়ে এই অশরীরী কি বোঝাতে চাইছে। আর এটাও বুঝতে পারলাম যে সে একা নয়, তার মতো আরো অনেকেই আছে। এই গ্রামের ওপর বিপদ ঘনিয়ে আসছে খুব গুরুতর। এটা কেউ কল্পনাও করতে পারছে না। কাউকে না বলে আমায় এর সমাধান বের করতেই হবে। এমনিতেই তারা পাড়ায় কোনো পুরুষ নেই, এইসব শুনলে ভেঙে পড়বে। তাই আমার উচিত হবে কাউকে কিছু না বলা। দেখি কাল সকাল হোক, কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমাকে নিতেই হবে। আর দেরি করা উচিত কাজ মোটেই হবে না। এখন শুধুই সকাল হবার অপেক্ষা। ভোর রাতের দিকে চোখটা লেগে গেছিল। রাতে চেষ্টা করেও তেমন আর ঘুম আনতে পারিনি দু চোখে। কেবল এপাশ আর ওপাশ করেছি। আমি অনুভব করতে পারছিলাম প্রচন্ড ভয়াবহ কিছু ঘটতে চলেছে এই গ্রামের সাথে। এটাও বুঝতে পারছিলাম এই গ্রামের চারপাশে অদৃশ্য ছায়া ঘুরে বেড়াচ্ছে। সেগুলো কখনো আমার খুব কাছে, আবার কখনো খুব দূরে সরে যাচ্ছে। এই এত কিছুর মাঝে কি ঘুম হতে পারে? হে, কেমন যেন অস্বস্তি হচ্ছিল। মনে হচ্ছিল চোখ বুজে ফেললেই বুঝি কেউ ঝুঁকে থাকবে মুখের ওপর। তার শান্ত দুটো চোখে দৃষ্টি গিলে খেতে থাকবে আমায়। ভোরের শেষ মুহূর্তে একটা চাপা কণ্ঠে আমার ঘুমটা ভেঙে গেল। কেউ যেন দরজায় খুব জোরে জোরে থাবড়ে যাচ্ছে আর ভয়ার্ত কণ্ঠে কিছু বলে চলেছে। ঘুম ভেঙে উঠে দরজার দিকে গেলাম। আশ্চর্য, দরজায় কেউই নেই। বাইরে এলাম, চারিদিক নিস্তব্ধ। কেউ এখনো ওঠেনি সেটা স্পষ্ট। এই বাড়ির সমস্ত দরজাই আটকানো। কেউ কি ওঠেনি? তবে অপেক্ষা করেও কাউকে পেলাম না। আমি আর কি করব?
এমনিতেই আজ ঘুম হলো না, অযথা জেগেই বা কি করব, এই ভেবে বারান্দা পেরিয়ে গেলাম। এমন সময় পাশে একটা ভাঙাচোরা ঘর দেখতে পেলাম, যার দিক থেকে খুব বাজে একটা গন্ধ আসছে। কি আছে ওখানে, আর এমন বিকট গন্ধ কেন? এই ভেবে সেদিকে পা বাড়ালাম। শুকনো পাতা ঢেলা হয়ে আছে চারিদিকে। আমার পায়ের চাপে খসখস শব্দ হতে লাগলো। ভোরের এই মৃদু বাতাসে দুর্গন্ধ আরো বেশি করে ছড়িয়ে পড়ছে। আমার কাঁধের ওপর ফেলে রাখা গেরুয়া কাপড়ে আমি নাক ঢেকে নিলাম। অর্ধেক খুলে গেছে বাতাসে, বাকিটা ভালো করে খুলতে লাগলাম। সন্তর্পণে কাঠের দরজা খুলে ভেতরে গেলাম। মনে হলো এখানে এক সময় কেউ থাকতো, একটা শোয়ার ঘর বলেই মনে হলো। তবে অনেকদিন কেউ ঢোকেনি বলে কেমন ধুলো ধূসরিত, শুকনো পাতার আস্তরণ। একদিকে এলোমেলো একটা বিছানা, তার উপরে কিছু একটা দেখে আমার সর্বাঙ্গ কাঁটা দিয়ে উঠল। দেখলাম দুটো বড় আকারের পচা গলা দেহ আর দুটো ছোট আকারের। এখনো ঠিক মতো মাংস পৌঁছে যায়নি, তবে আর বেরোতে শুরু করেছে। চারিদিক থেকে আটকে থাকায় ঘরের ভেতরে গুমোট বাতাসে দুর্গন্ধ আটকে খুব বাজে গন্ধের সৃষ্টি করেছে। আর সকালের বাতাসে ঘরের দরজা খুলে গিয়েছে বলেই গুমোট বাঁধা দুর্গন্ধ বাইরে বেরিয়ে এসেছে, আর আমি সেটাই টের পেয়েছি। তাড়াতাড়ি বেরিয়ে এলাম, বমি বেরিয়ে আসছিল। কোনো মতে আটকে দিলাম দরজা, যাতে কেউ টের না পায় যে আমি এই সব দেখেছি। কোনো খুন হয়েছে এই বাড়িতে, আর তারই আত্মা ঘুরে বেড়াচ্ছে সারা গ্রাম। কে করেছে খুন? এই বাড়ির লোকেরাই হবে। তারপর আটকে রেখে দিয়েছে ওই ঘরে। কিন্তু পাহাড়ের এত দুর্গম স্থান থাকতে এই ঘরেই কেন? কোনো না কোনো খাদে ফেলে দিলেই আর কেউই কখনো খুঁজে পেত না, কিন্তু এখানে এই ঘরে এভাবে কেন? আমি বেরিয়ে এলাম। দূরে গ্রামের দিকে তাকিয়ে দেখি সারি সারি কতগুলো সাদা অবয়ব অস্পষ্ট চেহারায় ঘুরে বেড়াচ্ছে। চাপা গুঞ্জন এদিক সেদিক থেকে, সব দিক কেমন যেন রহস্যময়। আমি আগেই গ্রাম থেকে দূরে যাই, আমার কাছে তারা ঘেঁষতে পারবে না আমি জানি, কিন্তু তবু এই জায়গাটা ছেড়ে আগে আমাকে যেতেই হবে। ঠিক কাউকে না কাউকে পাবো এই গ্রামের বাইরে। সব খোলাটে ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে আগে। খুব দ্রুত পা চালিয়ে বেরিয়ে যেতে লাগলাম। পেছনে পড়ে রইল গোটা গ্রাম। চারিদিক থেকে সেই চাপা গুঞ্জন আর অট্টহাসি শুনতে পাচ্ছিলাম। গ্রামের বাইরে সেই ঝর্ণার কাছে এলাম। আগের দিন এখানেই দেখা হয়েছিল হেমার সাথে। ওই ঘরে আটকে থাকা মৃতদেহ চারটে মনে পড়তে লাগলো। মনে মনে ভেবে নিলাম ওগুলো ঠিক কার হতে পারে, কিন্তু তবুও সন্দেহ আর শঙ্কা থেকেই যায়। হাঁপিয়ে গেছি। একটা শিমুল গাছের তলায় বসলাম। সূর্য উঠতে শুরু করেছে, বনে বনে পাখি ডাকতেও শুরু করেছে। কখন যেন চোখ দুটো লেগে গিয়েছিল। এই যে শুনছেন, একটা কণ্ঠে ঘুম ভেঙে গেল। তারপর চোখ মেলে একটা সময়ের পর একজন পুরুষ মানুষকে দেখতে পেলাম। বুকের ভেতরে যেন প্রাণ ফিরে এলো। আমি উঠে বসলাম। তুমি কে? তার আগে বলুন আপনি কে? এই গ্রামের সামনে কেন বসে আছেন? জানেন না এই গ্রামে যাওয়া বারণ? বারণ মানে? সে আমার পাশে বসলো। আমি একটা একটা করে সবটা বললাম তাকে। সবটা শুনতে শুনতে কখন যেন তার চোখ দিয়ে জল নেমে গিয়েছে। অনেকক্ষণ পর আর্দ্র কণ্ঠে বলে উঠল, আপনি ভাগ্যবান যে সুরবালা, হেমা আর 2 সন্তানের দেখা পেয়েছেন। কেবল আমি দেখা পেলাম না আমার প্রিয় মুখগুলোর। মানে তুমি চেনো ওদের? উদাস হয়ে গেল যুবকের চোখের দৃষ্টি। অনেক দিন হয়ে গেল, এই তো কয়েক মাস আগের ঘটনা। এই গ্রামের প্রায় প্রত্যেক যুবক গ্রামের বাইরে অন্য কোথাও কাজ করে। চাষাবাদ তো এখানে কিছুই হয় না। কাজেই পাহাড়ের এই পছন্দের গ্রামটা ছেড়ে প্রত্যেক পুরুষকে চলে যেতে হয় ভিন্ন ভিন্ন জায়গায়।
শুধুমাত্র কোনো পার্বণ কিংবা অনুষ্ঠানে সকলে একত্রিত হয়। এক ঝড় বৃষ্টির রাতে এই গ্রামে চোর আসে। আসলে প্রত্যেক বাড়িতেই প্রায় ছাগল গরু আছে। সেগুলো চুরি করতে অনেক বড় একটা চোরের দল এসেছিল। এক একটা বাড়িতে যতজন ছিল প্রায় প্রত্যেকেই সেই চোরের হাতে প্রাণ হারায়। যেই কয়েকটা ব্যক্তি বেঁচে ছিল তারা সকালেই গ্রাম থেকে পালায়। সকালে উঠেই চারিদিকে শূন্যতা ছড়িয়ে পড়ে। কান্না করার মতো কেউ ছিল না, কেবল ছিল মৃতদেহ আর মৃতদেহ। সেই বেঁচে থাকা ব্যক্তিদের জন্যেই আস্তে আস্তে সকলে খবর পায়, কিন্তু ততদিনে গ্রামে ঢোকার মতো কোনো অবস্থা ছিল না। চারিদিকে পচা গলা গন্ধ। সন্ধে হতেই চারিদিক থেকে আত্মচিৎকার ভেসে আসে। চোরেরা গ্রামের লোককে মারার সময় ঠিক যেমন চিৎকার উঠেছিল অন্ধকার ভেদ করে, ঠিক ঠিক তেমনই আত্মচিৎকারে ভরে যায় সারা গ্রাম। এখনো এই গ্রামের প্রত্যেক দেওয়ালে, গাছের পাতায় কিংবা ঘাসে এই মর্মান্তিক মৃত্যুর ইতিহাস বেঁচে আছে। আমার চোখ ফেটে জল নেমে এলো। আমি কেবল সন্দেহ করে গেলাম যে কিছু আছে, কিন্তু একবারের জন্য বুঝতে পারিনি যে এই লোকগুলোই আসলে সেই সব অশরীরী যাদের আমি খুঁজছি। আমি কেন পৌঁছাতে পারলাম না ওখানে? যুবক হাসলো। আমি মাঝে মাঝে এই সীমানায় আসি, আবার ফিরে যাই। আমি শুনেছি যে কেউ এই গ্রামের ভেতরে ঢুকলে তাকে আর কেউ ফিরতে দেখেনি। এত অশরীরীর ভেতরে গেলে কি তাকে পাওয়া যাবে আর? তাই এই অবধি দেখে চলে যাই। একবার এক তান্ত্রিককে বলেছিলাম কেউ কি পারবে না সবাইকে মুক্তি দিতে। সে বলেছিল আমার এই যাওয়া আসার মাঝে ঠিক একদিন তার সাথে আমার দেখা হবে যিনি এই গ্রামকে মুক্তি দেবেন। এবার মনে হলো আমার সেই লোকটার বলা কথা অনুসারে সেটা আপনি। তাই হয়তো আপনাকে নিজেদের মাঝে নিয়ে নিজেদের যন্ত্রণার একটা রূপ দেখিয়েছিল। ঠাকুর মশাই, আপনি সাহায্য করবেন না? পুরো গ্রামের ছবিটা চোখের ওপর ভেসে উঠল। চোখে ভাসলো উঠোনের জোছনায় খেলতে থাকা দুটো শিশুর ছবি। বাবার অপেক্ষা করতো ওরা রোজ। তারপর একদিন থেকে আর সেই অপেক্ষা হলো না। চোখে ভাসলো শান্ত সুরবালা, হেমার কথার সুর। বৌদি খুব চাপা, আড়ালে কাঁদে। এই সব এক একটা যন্ত্রণার ছবি। গ্রামের প্রত্যেকটা বাড়িতে এমনই ছবি। হেমাঙ্গিনীর দাদার নাম বৈশাখ। বৈশাখ বলল, জানেন, সেই চোরগুলো ভালো থাকতে পারেনি। প্রত্যেকেই পঙ্গু হয়েছে। কারুর হাত নেই দুটোই, কারুর পা দুটো নেই, কারুর বা জিভ নেই, চোখ দুটো নেই। পাশের গ্রামের বাসিন্দা সবাই। এমন হওয়ার পরেই সবাই বুঝতে পেরেছে অপরাধী তারাই, আর তাই প্রত্যেকেই এমন শাস্তি পেয়েছে। এমনকি তারা সর্বদা চিৎকার করতে থাকে ভয়ে। কেউ যেন তাদের কাছে আসছে, ভয় দেখাচ্ছে। যজ্ঞ শেষ হলো অনেক রাতে। শুধু বৈশাখ নয়, আর অনেকেই এসেছেন আমার সাথে। তারাও গ্রামের লোকজন, হারিয়েছে আপন মানুষ। এতগুলো মৃতদেহ খুঁজে বেড়ানো সম্ভব নয়। কোনটা কোথায় আছে কে জানে। তাই অন্য পথ অবলম্বন করেছি। যজ্ঞের ভস্ম আর কমণ্ডলিতে করে পবিত্র গঙ্গার জল নিলাম। যেই মাতা ভাগীরথী গঙ্গা সূর্য বংশের এতজন সন্তানকে মুক্তি দিয়েছেন, উনি কি আজ এই অভাগীদেরও মুক্তি দেবেন না? মাঝরাতে প্রত্যেকেই গ্রামের ভেতরে যেতেই উপলব্ধি করলাম চারিদিক থেকে প্রচন্ড রকমের আত্মচিৎকার ভেসে আসছে। এক একজন আরেকজনের দিকে মুখ চাওয়াচাওয়ি করছে। আকাশে কালো মেঘ চাঁদকে ঢেকে দিয়েছে। বাতাস উঠছে। গ্রামের মাটিতে সেই ভস্ম পুঁতে দিলাম, আর পবিত্র গঙ্গার জল মন্ত্র পড়ে ছড়িয়ে দিলাম। ব্যাস, বাতাস থেমে গেল। আকাশের কালো মেঘ সরিয়ে উজ্জ্বল চাঁদও দেখা গেল।
কোথা থেকে দুটো রাতচরা পাখি ডেকে উঠল। সমস্ত আত্মচিৎকার থেমে গেল। সবাই কাল মৃতদেহ খুঁজব আর সমস্তই জ্বালিয়ে দেব। অনেক কষ্ট করে পরদিন অনেকগুলো চিতা সাজানো হলো। বিকেল থেকে জ্বলতে লাগলো সেগুলো। এত মৃতদেহ যে কাঠও খুঁজতে অনেক সময় লেগে গেল। এই বাড়িটার দিকে তাকালাম, মশালের আলোয় খুব অদ্ভুত লাগছে। কালকেই কেমন সাজানো গোছানো দেখলাম, আর আজ ধ্বংসস্তূপ, মলিন, এলোমেলো ভাঙা চূড়া। এই বাড়ির পেছনে 4টে চিতা সাজিয়েছে বৈশাখ, কালকাল করে তাকিয়ে আছে জ্বলতে থাকা আগুনের দিকে। আমি ওর পাশে গিয়েই বসলাম। ও আমার দিকে তাকিয়ে আর্দ্র কণ্ঠে বলে উঠল, এই মায়াপুরী আজ শেষ। কত যত্ন করে সাজানো ছিল গ্রামটা। পর মুহূর্তেই সামনে একটা অস্পষ্ট ছবি ফুটে উঠল। দুটো ছোট্ট সন্তান, আর একজন মেয়ে, আর একজন স্ত্রীলোক। এই লালচে আলোয় তাদের মুখে তৃপ্ত হাসিটা বেশ স্পষ্ট। ভালো থেকো বৈশাখ, আর ঠাকুরমশাই আপনাকে ধন্যবাদ। কথাটা বাতাসে মিলিয়ে যেতেই সবকিছু অদৃশ্য হয়ে গেল। সামনে চলছে কেবল কতগুলো চিতা। কাছে দূরে থেকে মরা পোড়ানোর হুল্লোড় ভেসে আসছে। বৈশাখ মাটিতে বসে হাউ হাউ করে কেঁদে ফেলল। আমি ওর কাঁধে হাত রেখে বললাম, আবার নতুন করে সবকিছু শুরু করো। ঠাকুরমশাই থেমে গেলেন। আমি বাস্তবে ফিরে এসে কিশোরীর দিকে তাকালাম। ওর চোখ দিয়ে অদ্ভুতভাবে আজ আমি দুপোঁটা জল গড়িয়ে পড়তে দেখলাম। শুনছিলেন লেখক সমীর সরকারের কলমে তারানাথ তান্ত্রিকের ফ্যান ফিকশনের গল্প তারানাথ তান্ত্রিক ও মায়াপুরীর বিভীষিকা। তারানাথ তান্ত্রিকের চরিত্রে রয়েছেন বুবাই, বিভূতির চরিত্রে রয়েছেন ইরফান, কিশোরীর চরিত্রে রয়েছেন সুদীপ এবং অন্যান্য চরিত্রে রয়েছেন অর্পিতা, পূজা, দুর্বা, প্রত্যুষা ও সুস্মিতা। আশা করছি আজকের আমাদের এই ইউনিক পরিবেশনা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই গল্পটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন গল্প শুনছেন, প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আজকের মতো ভূত কুটিরের দরজা এখানেই বন্ধ হচ্ছে। ফিরে আসবো পরবর্তী গল্পে। ততক্ষণ সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।